ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, এখন এই লোকের মতো দুর্নীতিগ্রস্ত, এই লোকের মতো তস্কর, এই লোকের মতো ভণ্ড যে দেশ মানে বাংলাদেশকে যে বিলং করে, একটা কনস্পিরেসি করে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তার পেছনে থেকে আপনার পরে ক্ষমতায় আসার পরে এই ক্ষমতাটা তুলে দিছে মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে। এই যে 1.5 বছরের দুঃশাসন প্রফেসর ইউনূসের সময়, মানে মানুষের জীবনে একটা শ্বাসরুদ্ধকর, প্রতিটি মানুষের জীবনে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল। ঘর থেকে বেরোতে পারে না, ঘরের মধ্যেও মানুষ নিরাপদ নয়, জঙ্গি আক্রমণ, মব তন্ত্রের উত্থান এবং সাম্প্রদায়িক একটা রাজনীতির আস্ফালন, এই সবগুলোই আমরা দেখেছি। আইনের কোনো বালাই ছিল না, যখন যাকে ইচ্ছা অ্যারেস্ট করা হচ্ছে, যখন যাকে ইচ্ছা দেওয়া করা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না। আমরা ধর্মপন্থীদের যে উত্থান কিংবা তারা যে একদম এত বড় শক্তি হয়ে আসলো, সেটার পেছনে তো আমি নিজেদের ভুলভ্রান্তিকে বড় করে দেখি। আমাদের যে বড় বড় ভুল ছিল, যে আমি একাধিকবার বলেছি যে আপনার গত 15 বছরে মানে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ, মানে তারা আওয়ামী লীগের মূল যে আপনার পায়ের নিচের মাটি, কিংবা আওয়ামী লীগের এতদিন ধরে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের সকল ঐতিহাসিক ঘটনায় তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু এই 18 মাস বাঙালি জাতিকে, বাংলাদেশিদেরকে যেভাবে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন এই মুহূর্তে অ্যারেস্ট করা হচ্ছে এবং তার উপদেষ্টা পরিষদের যারা ছিল, এটি অনেক বড় বিস্ময়কর। এখন রাজনৈতিক মঞ্চে অনেক ধরনের বোঝাপড়া থাকে, সমঝোতা থাকে, আন্ডার টেবিল এগ্রিমেন্ট থাকে, আমরা জানি না সে ধরনের কিছু হয়েছে কিনা। কিন্তু আমরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দেখতে পেয়েছি, এর আগে একবার তিনি ডক্টর ইউনূস সরকারের সময় একদম অবহেলিতভাবে সেখানে গেছেন। আবার আলোচনায় এসছে জামাতের সেখানে যাওয়া নিয়ে, জামাতের আমির সেখানে গিয়ে আবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে একটা বিব্রতকর সিচুয়েশনে পড়েছেন, বোঝা গেছে তিনি ঘাবড়ে গেছেন। তারপর সেখানে দোয়া খায়ের অনুষ্ঠান হয়েছে, বলা হচ্ছে কি এটা ইতিহাস যে 75 বছরে বাংলাদেশে এই ঘটনা ঘটেনি। হাফিজুর রহমান কারিজন কেমন কাটলো এবারে 21শে ফেব্রুয়ারি নতুন সরকারের যাত্রা শুরুর লগ্নে? 1 সপ্তাহ পার হয়নি সেই সময়, আপনার কাছে একটু জানতে চাই। না, আমি ব্যক্তিগতভাবে 21-এর যে বিষয়টা সেটাতে পরে আসি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, এখন এই লোকের মতো দুর্নীতিগ্রস্ত, এই লোকের মতো তস্কর, এই লোকের মতো ভণ্ড যে দেশ মানে বাংলাদেশকে যে বিলং করে, একটা কনস্পিরেসি করে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তার পেছনে থেকে আপনার পরে ক্ষমতায় আসার পরে এই ক্ষমতাটা তুলে দিছে মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে, বাংলাদেশ বিরোধী শক্তির হাতে। তো আমি এবং আমরা এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা কষ্টে ছিলাম, আতঙ্কে ছিলাম, উৎকণ্ঠায় ছিলাম। এবং যখন নির্বাচনটা হলো, নির্বাচন নিয়ে নানা রকম কথাবার্তা আছে, তারপরেও নির্বাচনটা খুবই দরকার ছিল, না হলে পরে তো এই উপদেষ্টা পরিষদের ভেতরে যারা মানে জঙ্গিপন্থী কিংবা বাংলাদেশ বিরোধী এবং আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা তো দেশটাকে একদম ছারখার করে দিত এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে একদম নস্যাৎ করে দিত। যার প্রেক্ষিতে নির্বাচন হওয়ার পরে যখন বিএনপির তরফ থেকে আপনার সংসদ সদস্য হিসেবে তারা যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নিলেন এবং আপনার মানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থাকলেন। তারপর থেকে আমি বলতে পারেন অনেকটা মানে আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেছি যে মুক্তিযুদ্ধের বাংলাদেশটা রেহাই পেল। তারপরে আপনার এই নতুন সরকার গঠন করেছে, অনেক কিছুই ইতিবাচক আছে, অনেক কিছুই সীমাবদ্ধতা ভুল ত্রুটি হচ্ছে, সেটা আস্তে আস্তে আমরা দেখবো। বাট মানে মুক্তিযুদ্ধের বাংলাদেশটা যে রক্ষা পেয়েছে সেইটার জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া। আর আপনার শোতে, তারপরে মঞ্জুরুল আলম পান্না ভাই এখানে আছেন, তার একটা শোতেও আমি দেখলাম যে আপনার গত 18 মাস পরে এইবার 21-এর যে প্রথম প্রহরে আমাদের মানে অনুষ্ঠানটা কিরকম হয়, কারণ এটা তো আসলে আমাদের মুক্তিযুদ্ধের যে যাত্রাটা শুরু হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, যে ভাষাভিত্তিক জাতীয়তার বিকাশ হয়েছিল, সেইটার পথ ধরে আমরা 60-এর দশকের নানা আন্দোলন, তারপরে আস্তে আস্তে আমরা 70-এর নির্বাচন,
তারপরে 25শে মার্চের জেনোসাইড, তারপরে আমরা মুক্তিযুদ্ধের মধ্যে চলে যাই। তো এইটা ধরেন মানে এটা কেমন হয় সেটা সবার আশা ছিল। এখন গত 74 বছরে যেটা হয়নি, একটা দোয়া হয়েছে। এখন এটা ধরেন আমি ব্যক্তিগতভাবে ধর্ম এবং রাষ্ট্র এবং সরকার, এটা দুটো যদি পৃথক থাকে তাহলে পরে ভালো, সেটা হয়। মানে এইটা আমাদের এখানে ছিল। বাট এটাও তো সত্যি যে আপনার পৃথিবীর বিভিন্ন জায়গাতে আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ধর্ম, সেইটার একটা প্রভাব থাকে। সেটা ভারতেও দেখেন, এমনকি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে তখন যখন প্রেসিডেন্ট যখন শপথ নেয়, সে কিন্তু বাইবেল হাতে নিয়ে শপথ নেয়। হ্যাঁ, যার প্রেক্ষিতে মানে আমরা যে অসাম্প্রদায়িক চর্চাটা ছিল মানে পাকিস্তান আমলে এবং পরবর্তীতে আমরা বাংলাদেশ আমলেও সেটা করেছি, কিন্তু আমাদের রাজনীতি তো একইভাবে এগোই। আপনি দেখবেন যে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা যে পরিমাণ মানে আমাদের সামষ্টিক নৈতিকতা অনেক উঁচুতে ছিল, আমাদের অসাম্প্রদায়িক চেতনা অনেক উঁচুতে ছিল, আমাদের প্রগতিশীলতা অনেক উঁচুতে ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পরে কিন্তু আমরা দেখছি 1975 সালের পরে আপনার রক্ষণশীলতা, ডানপন্থা, ধর্মপন্থা এগুলো কিন্তু শক্তিশালী হয়ে যাচ্ছে। এবং আজকে আমরা ধর্মপন্থীদের যে উত্থান কিংবা তারা যে একদম এত বড় শক্তি হয়ে আসলো, সেটার পেছনে তো আমি নিজেদের ভুলভ্রান্তিকে বড় করে দেখি। আমাদের যে বড় বড় ভুল ছিল, যে আমি একাধিকবার বলেছি যে আপনার গত 15 বছরে মানে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ, মানে তারা আওয়ামী লীগের মূল যে আপনার পায়ের নিচের মাটি, কিংবা আওয়ামী লীগের এতদিন ধরে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের সকল ঐতিহাসিক ঘটনায় তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু তাদের মূল যে ভিত্তি আপনার একটা হচ্ছে জনমানুষের রাজনীতি, পিপল সেন্ট্রিক পলিটিক্স, আর একটা হচ্ছে এডুকেশন মানে শিক্ষা, মুক্ত চিন্তা, মানসম্পন্ন শিক্ষা, আর একটা হচ্ছে সংস্কৃতি, যে সাংস্কৃতিক চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, এই সবগুলো জায়গা থেকে কিন্তু তারা সরে গিয়েছে। এবং যার প্রেক্ষিতে তাদের নিজেরাও আজকে মানে তাদের পতন হয়েছে। আবার ওদিকে আপনার শুধু ডানপন্থী শক্তি মানে ধর্ম ব্যবসায়ীরা একটা কয়েকটা জেনারেশন শেষ করে দিয়েছে। এই জেনারেশন একদিকে তাদের টেক্সটের পড়াশোনা খুবই সুপারফিশিয়াল, অন্যদিকে তাদের মাথায় ধর্ম ঢুকানো হয়েছে এবং সেই ধর্মটা আসলে প্রকৃত ধর্ম না। ইসলামের মতো ধর্ম এখানে পান্না ভাই এবং আমরা তো দাবি করবো উই আর প্র্যাকটিসিং মুসলিম। হ্যাঁ, এবং আমরা জানি যে ইসলাম কতটা অসাম্প্রদায়িক, ইসলাম কতটা আলোকিত, সেইটা তো আমরা এদেরকে দিতে পারি না। হ্যাঁ, যার প্রেক্ষিতে এই যে আপনার আজকে আমরা যে মানে আপনি পুরো বিষয়টা প্রক্রিয়াটাকে দেখতে হবে। 47 সাল থেকে শুরু করে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি খুব শক্তিশালী শিক্ষা আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলন ছিল। কিন্তু বাংলাদেশে 75 সালের পর থেকে আপনি দেখবেন সাংস্কৃতিক যে ধারা সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়েছে। মানে আপনার বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে অসাম্প্রদায়িক চেতনা, বাঙালির যে প্রগতিশীলতা, এবং আমরা তো গত এক দশকে যে পরিমাণ দেখলাম যে একমুখী প্রতিষ্ঠান, কোন একটা পার্টিকুলার ধর্মের প্রতিষ্ঠান, এবং সেখান থেকে শিক্ষার্থীরা আসছে, তারা একদম নির্দিষ্ট কিছু তাদের মুক্ত চিন্তার কোনো ধারে কাছেই না। তারা একটা নির্দিষ্ট ধর্ম দিয়ে সারা পৃথিবীকে বিবেচনা করছে। কিন্তু এইটা হলে তো একজন প্রকৃত মানুষও হলো না, প্রকৃত শিক্ষার্থী হলো না। আপনি যখন একজন শিক্ষার্থী হবেন তখন আপনার উদ্দেশ্য হবে আপনি মানে আলোকিত মানুষ কি, আপনার মধ্যে মানবিক বোধ আছে কি, আপনার মধ্যে রেশনালিটি আছে কি। আপনি যদি শুধুমাত্র একটা ধর্ম দিয়ে সারা পৃথিবী দেখেন, আপনি যদি একটা দলের বিরুদ্ধে সারাক্ষণ আপনি বিষোদ্গার করতে থাকেন, আপনি যদি একটা দেশের বিরুদ্ধে সারাক্ষণ বিষোদ্গার করতে থাকেন, আপনাদের ইউ মাস্ট বি রেশনাল, আপনাকে যুক্তিশীল হতে হবে, আপনাকে মানবিক হতে হবে, আপনাকে দেশপ্রেমিক হতে হবে, আপনাকে অসাম্প্রদায়িক হতে হবে। সেই জায়গাটা তো নাই আবার, সেইটার প্রতিফলন রাজনীতিতেও দেখ। জি জনাব হাফিজুর রহমান কার্জন, আমি আবারও আপনার কাছে আসবো। পান্না, আপনি শুনতে পাচ্ছেন কি আমাকে? জি জি।
যে আমার কাছে একটু ডিস্টার্বও করেছিল, আমি সে কারণে ইন্টারফেয়ার করলাম, সরি। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু মঞ্জুর আলম পান্নার কাছে এবার যেতে চাই। সেটা হলো যে পান্না, আমি একটা ভিন্ন বিষয়ে আপনার কাছে যাব। আমি 21 সম্পর্কে, আজকের 21 কিভাবে দেখেছেন, মহান 21শে ফেব্রুয়ারি এবং নতুন সরকারের প্রথম আয়োজন ডক্টর ইউনূস যাওয়ার পরে, সেটা কেমন দেখলেন অবশ্যই সেটা জানতে চাই। তার পাশাপাশি আমি আরেকটা জিনিস, সূক্ষ্ম জিনিস নিয়ে আপনার নজর দেবো। আপনি নিজে আলোচনা করেছেন গতকাল, মানব জমিনের একটা রিপোর্ট ছিল, 3 উপদেষ্টা নির্বাচন চাননি, শেষ অবধি চাননি, এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, গভীর ষড়যন্ত্র, গভীর নকশা, নীল নকশা ছিল। আপনি দেখেন ওই রিপোর্টে কারো নাম উল্লেখ নাই, আমরাও বলছি না কারা তারা, তবে গত সরকারের সময় আদিলুর রহমান, শুভ বা সৈয়দ রেজওয়ানা, আসিফ নজরুল, তারা তো নানান ভাবে আলোচিত বিতর্কিত ছিলেন। আমরা এখনো জানি না 3 উপদেষ্টা কারা, কিন্তু এই ষড়যন্ত্রটা কেমন হতে পারে আলোচনা করেছেন মঞ্জুর আলম পান্না। আমি আর একটু ডিটেল আপনার কাছে জানতে আগ্রহী, এবং এবারে 21 আপনি কেমন দেখলেন মঞ্জুর আলম পান্না? আচ্ছা, 3 উপদেষ্টা বিষয় আসছে, তার আগে 21 নিয়ে যখন কথা বলছিলেন কার্জন ভাই, এই জায়গা থেকে শুরু করি, তাহলে বোধহয় কন্টিনিউটি থাকবে। সেটা হচ্ছে যে 21 দেখলাম এটি চরম বাস্তবতা, আমি নিজেও বলেছি বিষয়ের কথা। সেটা হচ্ছে যে এই যে 1.5 বছরের দুঃশাসন প্রফেসর ইউনূসের সময়, মানে মানুষের জীবনে একটা শ্বাসরুদ্ধকর, প্রতিটি মানুষের জীবনে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল। ঘর থেকে বেরোতে পারে না, ঘরের মধ্যেও মানুষ নিরাপদ নয়, জঙ্গি আক্রমণ, মব তন্ত্রের উত্থান, এবং সাম্প্রতিক একটা রাজনীতির আস্ফালন, এই সবগুলোই আমরা দেখেছি। আইনের কোনো বালাই ছিল না, যখন যাকে ইচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে, যখন যাকে ইচ্ছে কারাগারে প্রেরণ করা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঘটনা, মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো মুছে ফেলা, 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা, এমন কিছু নাই তো নাই যে এই 18 মাসে না ঘটেনি, তাই না? সেই জায়গা থেকে একটা হরিবল সিচুয়েশন ছিল পুরো 18টা মাস ধরে। সেখান থেকে তো মানুষ মুক্তি পেয়েছে এই নির্বাচনের মাধ্যমে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, বিএনপি সরকার গঠন করেছে, নিশ্চয়ই বিএনপি একটা বড় মানে ভোট ব্যাংক আছে, অনুসারী আছে এই আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে। বিএনপি কি করবে না করবে সেটি পরে কথা, কেবল তো এলো মাত্র 2-3 দিন, এবং তারা যেটুকু প্রতিশ্রুতি দিচ্ছে আমরা আস্থা রাখতে চাই। কিন্তু এই 18 মাস বাঙালি জাতিকে, বাংলাদেশিদেরকে যেভাবে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন এই মুহূর্তে অ্যারেস্ট করা হচ্ছে এবং তার উপদেষ্টা পরিষদের যারা ছিল, এটি অনেক বড় বিস্ময়কর। এখন রাজনৈতিক মঞ্চে অনেক ধরনের বোঝাপড়া থাকে, সমঝোতা থাকে, আন্ডার টেবিল এগ্রিমেন্ট থাকে, আমরা জানি না সে ধরনের কিছু হয়েছে কিনা, কিন্তু কোন অর্থনৈতিক অবস্থা আপনি বলবেন? এখন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষরা বলছেন, মুখ খুলছেন যে আওয়ামী লীগ আমলের যা ছিল শেষ পর্যায়ে তার চেয়ে খারাপ অবস্থায় নিয়ে গেছে ডক্টর ইউনূস সরকার। বিদেশি যে ঋণ, সেটি সহ বাংলাদেশে নতুন করে ঋণের বোঝা দাঁড়িয়েছে প্রায় 3 লাখ কোটি টাকা। অনেক কথা আছে, কোন জায়গাটায় একটা পজিটিভ সাক্ষ্য রাখতে পেরেছে আপনি বলেন? আপনি বলবেন যে রিজার্ভ বেড়েছে, তাতে ডক্টর ইউনূস সরকারের বিন্দুমাত্র কোনো অবদান নেই, যা আছে সব প্রবাসীরা পাঠিয়েছেন, এই তো। এখন বিষয় হচ্ছে যে ক্ষমতা, আমি 21 প্রসঙ্গ বলতে চাচ্ছিলাম যে সেই জায়গা থেকে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। ভেবেছিলাম যে 21-তে শহীদদের প্রতি যে শ্রদ্ধাটা মানুষ অকৃত্রিম ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে শ্রদ্ধা নিবেদন করেছেও বটে, তবে কিছুটা ছন্দ পতন করেছে, যেটি আপনি আপনার দিয়েছেন, আপনার টাইটেলে দিয়েছেন যে 54 বছর ইতিহাস গড়া দোয়া খায়ের রেকর্ড। দেখুন, 74 বছরের মধ্যে এরকম কিছু ঘটেনি। আমি মনে করি তারেক রহমানকে কেউ মিসগাইড করছে। শেখ হাসিনা যেভাবে চাটুকার পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন, শেখ হাসিনা যেভাবে তোষামতকারীদের এক ধরনের মানে তাদের নির্মিত প্লটে তিনি জড়িয়ে ফেলেছিলেন এবং যার জন্য খেসারত দিতে হয়েছে, আমার সন্দেহ তারেক রহমান সেই ভুল পথে সম্ভবত, যেহেতু এখনো আমরা বিচারটা করতে পারবো না, জাজমেন্টটা এত দ্রুত করা ঠিক নয়, তবে আমার কাছে খটকা লেগেছে কেন একটা অসাম্প্রদায়িক চেতনার প্রতীক আমাদের শহীদ মিনার, সেখানে দোয়া খায়ের ব্যবস্থা করতে হবে। আরে ভাই, দোয়া খায়ের করতে হবে মসজিদে করুন, আপনি ঘরে করুন, আপনি নামাজ পড়ে দিন, 2 রাকাত নফল নামাজ করে পড়ে দিন। আমি তো নিশ্চিত যারা এই দোয়া খায়ের ব্যবস্থা করছে তারা 2 রাকাত নফল নামাজ শহীদদের উদ্দেশ্যে পড়েনি, আমি আপনি হয়তো পড়েছি, এবং আমি 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 ওই জায়গাটা আমার প্র্যাকটিস আছে, এটা নিজের কথা বলতে নেই, তারপরে প্রসঙ্গ করে বলতে হচ্ছে যে আমি
সেই বিজয় দিবস হোক, শহীদ দিবস হোক, 15ই আগস্ট হোক, যাই হোক, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে দিই। একটু আগে কার্জন ভাই বলছিলেন না যে আমরা প্র্যাকটিসিং মুসলিম, এই জায়গা থেকে প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, যারা এই আনুষ্ঠানিকতাগুলো করলো, যারা তারেক রহমানকে হাত তুলতে বাধ্য করলেন মানে ওই শহীদ মিনারে, কেন সেখানে, তাহলে ঠিক আছে বলুক, আমি তর্কের জায়গা থেকে ধরে নিলাম ঠিক আছে করছে, করা একেবারেই ঠিক না। তাহলে কেন গীতা পাঠ করা হয়নি বা হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী প্রার্থনা করা হয়নি, খ্রিস্ট ধর্মের প্রথা অনুযায়ী প্রেয়ার করা হয়নি? এই ভাষা আন্দোলন তো শুধু মুসলিমদের ছিল না, এই মুক্তিযুদ্ধ তো শুধু মুসলিমদের ছিল না। অতএব এখানে তাহলে আমি বলবো যে নিশ্চিতভাবে ইউনূস সরকারের সময় যেভাবে মৌলবাদীদের আস্ফালন ছিল, সাম্প্রদায়িক একটা বেড়াজালে বাংলাদেশকে আবদ্ধ করার একটা চূড়ান্তকর চেষ্টা ছিল, সেটির প্রভাব রয়ে গেছে। এবং আপনি দেখুন ওই দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্পর্কে একটা কথা বলা হয়েছে, ঠিক যেমনটি শেখ হাসিনার সময় গত 15.5 বছরে আমরা দেখেছি, হাই বঙ্গবন্ধু, হাই বঙ্গবন্ধু বন্দনা, হাই শেখ হাসিনা বন্দনা, এবং এগুলোতে শেখ হাসিনা কিছুটা ফুলতেন, কিছুটা আত্মতৃপ্তিতে ভুগতেন। সেই আত্মতৃপ্তিতে ভোগার পরিণতিতে তাকে ভোগ করতে হয়েছে, নানান ধরনের খেসারত দিতে হয়েছে। সেই একই ধরনের খেসারত তারেক রহমানকে দিতে হবে কিনা আমি শঙ্কিত। এবার আসি, আপনি উপদেষ্টার কথা বলছিলেন, 18টা মার্চ এই বিষয়ে আমরা বলে এসেছি, মুসলিম কিছু মানুষ তাদের কি কি ধরনের ষড়যন্ত্র ছিল, অনেক কথা, অনেক ধরনের এক্সাম্পল আছে, তারা তো ষড়যন্ত্রে লিপ্ত ছিলই। আপনি যাদেরকে আনা হয়েছে, একটা মানুষও বিলং করে বাংলাদেশকে, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে করে কিনা আপনি দেখুন। যে কথিত একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন বীর প্রতীক সম্ভবত ফারুক আজম, এই ব্যক্তি যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছেন বা করার সুযোগ করে দিয়েছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে 24-এর নিচে আনার। পান্না, আমি একটা তথ্য আপনাকে দিয়ে নিই। এই আজম সাহেব, উনি মুক্তিযোদ্ধা ঠিক আছে, কিন্তু তিনি যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলা সন্দেহজনক হিসেবে জেলখানায় ছিলেন, এইটা আপনি জানেন কিনা আমি জানি না, এবং জেলে ছিলেন, এবং পরবর্তীতে তিনি জেল মুক্ত হয়েছিলেন জিয়াউর রহমান হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে থেকে। এরশাদ আমলে তিনি থ্যাঙ্কস আপনাকে এত চমৎকার একটি তথ্য দেওয়ার জন্য, আমি আসলে জানতাম না। তো এই যে ফারুক আজম থেকে শুরু করে আর যারা মততন্ত্রের জনক, তো প্রত্যেকেই মততন্ত্রের জনক, এবং গডফাদার হচ্ছেন ডক্টর ইউনূস। তো তারা তো খুব স্বাভাবিকভাবে ক্ষমতা প্রলম্বিত করতে চেয়েছিল। 3 উপদেষ্টার নাম কেন, কিন্তু প্রত্যেক উপদেষ্টার নাম আসা উচিত। আপনি দেখুন এখানে আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি অতি ভদ্রলোক হিসেবে আমাদের কাছে পরিচিত, আমি নিজেও তাকে শ্রদ্ধা করতাম। আমার মাথায় ঢোকে না যে এই টাইপের মানুষেরা কেন এসবের বিরুদ্ধে মুখ খোলেননি, কেন মুখ খোলেননি। প্রত্যেকেরই একটি দুর্বিসন্ধি ছিল এই ক্ষমতাকে প্রলম্বিত করার। ধর্ম উপদেষ্টা বলেই ফেলেছিলেন যে আওয়ামী লীগ যে তার মেয়াদের অবশিষ্ট সময় রেখে গিয়েছে সেটি পূরণ করতে চায়। রব উঠেছিল যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা দেখতে চায়, এবং এই যে আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি আগে জাতীয় সংসদ নির্বাচন, আগে জুলাই সনদের আইনি ভিত্তি নাকি অন্য কিছু, আইনি ভিত্তি দেওয়া হলেও সেটা সংস্কার করতে হবে কিভাবে, তার জন্য গণভোটে হ্যানা ভোট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, সংবিধান ছুঁয়ে ফেলা, সংবিধান কবর দেওয়া, এই সবকিছুই তো ক্ষমতা প্রলম্বিত করার একটা চক্রান্ত ছিল। এবং এই যে সংস্কারের মুনা ঝুলিয়ে রাখা হয়েছিল একেবারে ডে ওয়ান থেকে, ডে ওয়ান না, মানে 8 আগস্ট তো ওথ নিল 2024-এর এই অন্তর্বর্তী সরকার। আমি সম্ভবত 15 দিন পর এসে 22-23 আগস্ট থেকে বলা শুরু করেছি, এই সরকার কিচ্ছু করবে না। এই যে সোকাল জুলাই চেতনা, এই জুলাই চেতনাকে নিয়ে তারা ব্যবসা করেছে। যে মানুষগুলো নিহত হয়েছেন, ক্রস ফায়ারে পড়েছেন, যে রক্তগুলো মানে আমাদের মাটিকে ভিজিয়েছে, সেই রক্তের সাথে এরা বেইমানি করেছে, তবে ব্যবসা করেছে। এই যে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করে ছাত্র সমন্বয়করা, এরা মুক্তিযুদ্ধ নিয়ে কি জানে, কতটুকু পড়াশোনা আছে এরা সংবিধান ছুঁয়ে ফেলতে চায়, রাষ্ট্রপতির অপসারণ চায়, সবকিছু ছিল ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। এবং এরা ক্ষমতা দখল করতে চেয়েছিল। তুরস্ক, পাকিস্তান এবং চীন একটা জোট, অঘোষিত জোট বাংলাদেশের ক্ষেত্রে, এদের উপরে দাঁড়িয়ে তারা ক্ষমতা প্রলম্বিত করতে চেয়েছিল, নির্বাচন প্রলম্বিত করতে চেয়েছিল। নির্বাচন দিলেও সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার না করার একটা ফন্দি ছিল। অতএব এটা মানব জমিনে এসেছে বিধায় হয়তো অনেকে চোখ পড়েছে। আমরা তো শুরু থেকে বলে আসছি, এবং যারা বলেন যে আমরা যে বলছিলাম যে নির্বাচন দেওয়া হবে না অথবা নির্বাচন দিলেও ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, নানান ধরনের আশঙ্কার জায়গা থেকে তো আমরা বলেছি। এবং
এই কথাগুলো আমি, আপনি, কার্জন ভাই, আমাদের মতো মানুষরা বলেছে বিধায় আমি মনে করি এই নির্বাচনটি দিতে বাধ্য হয়েছে। ছোটখাটো বিতর্ক যাই থাকুক না কেন, এবং পাশাপাশি সেনাবাহিনী একটি বড় ভূমিকা ছিল, যার কারণে এই নির্বাচনটি দিতে ডক্টর ইউনূস বাধ্য হয়েছেন। বাধ্য ঠিকই হয়েছেন, কিন্তু এই ব্যক্তিগুলোকে আমার মনে হয় বিএনপি সরকার, মানে রাজদণ্ড তো অনেক কঠিন, মানে একটা বিষয়, সেখানে বসে অনেক কিছুই করা যায় না, আমরা জানি বুঝি, কিন্তু সচেতন মানুষগুলোকে এগিয়ে আসা উচিত। এদেরকে কিভাবে আইনের বেড়াজালে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় সেই বিষয়টি আমার মনে হয় কার্জন ভাই আইনি অধ্যাপক, তারা অনেক ভালো বলতে পারবেন। এদের বিরুদ্ধে অবশ্যই কিছু করা দরকার। ওকে পান্না, ধন্যবাদ। আমি হাফিজুর রহমান কার্জন আপনার এখানে যেয়েছি, আমাদের সময় দ্রুত ফুরিয়ে আসছে, খুব সংক্ষিপ্ত আলোচনা চাই। এবং হাফিজুর রহমান কার্জন, ইন্টারেস্টিং সেটা হলো সংবিধান, আপনার কথা বলা হচ্ছে, আপনাকে আমরা পরিচয় করেছি যে আমাদের সংবিধান, এবং আপনার উপর দিয়ে যে ঝড় গিয়েছে, যে অন্যায় অবিচার হয়েছে সেই সংবিধান রক্ষার কথা বলার কারণে, সেই সংবিধানকে ধ্বংস করার, আমাদের সংবিধানকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র চেষ্টা স্পষ্ট ছিল। এবং তারই ধারাবাহিকতায় গণভোট, সেই গণভোটের পর এখনো বিএনপির অবস্থান, যৌক্তিক অবস্থান হয়তো একটা ঢাল হয়ে আছে কিনা আমি আপনার কাছে জানতে চাই। বাংলাদেশের সংবিধান, সেটাকে নষ্ট করার চেষ্টা এখনো চলছে, সেটা আপনি কেমন দেখছেন? এবং এই যে পার্লামেন্টে সংবিধান চেষ্টাগুলো যেন সফল না হয়, তারা গণভোটের যেসব করে গেছে সেগুলো যেন সফল না হয়, সেটা কি হওয়া উচিত? এবং পান্না যেটা বলেছেন, এই যে বিচারের কথা আসছে, গত সরকারের অনিয়ম, দুর্নীতি এবং তাদের গড়ায় কিংস পার্টি, এনসিপি, এর কি পরিণতি হবে? আমি জনাব হাফিজুর রহমান কার্জন, আপনার মতামত একটু সংক্ষিপ্ত পরিসরে জানতে চাচ্ছি। আমি ওই সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা বিষয়ে আপনার কথা বলবো। আমি পান্না ভাইয়ের ওই বিষয়টা একটু পরিষ্কার করি, একটু ক্ল্যারিফাই করি। পান্না ভাইয়ের সাথে আমি একমত। এখন দেখেন যে আমাদের প্রফেট মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ইসলামের যে সেকুলার প্র্যাকটিসটা কতটা শক্তিশালী, সেই আলোচনাটা কিন্তু আমাদের এখানে হয় না। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে ওনার কাণ্ডজ্ঞান ছিল খুবই উঁচু মানের, ওনার যে রাষ্ট্রচেতনা। যখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি মাইগ্রেটেড ফ্রম মক্কা টু মদিনা, ওখানে গিয়ে তিনি মদিনাতে দেখলেন যে সেখানে মুসলিম আছে, খ্রিস্টিয়ান আছে, ইহুদি আছে, আর ইনফাইডার যারা পৌত্তলিক। এবং সেখানে গিয়ে তিনি মদিনা সিটি স্টেটের যে চার্টার করলেন, মদিনা সনদ ছাড়া পৃথিবীতে বিখ্যাত, সেখানে কিন্তু প্রত্যেকটা ধর্মগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা কিন্তু দেয়া ছিল। এখন আমাদের যেটা মুশকিল হয়েছে যে আমাদের এখানে ইসলাম মানে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, কওমি, তারাই মনে করে যে ইসলামের তারা সোল এজেন্ট। হ্যাঁ, এখন আমরাও যারা শিক্ষিত লোক, আমরা ইসলাম সম্পর্কে পড়াশোনা কম করি কিংবা আমরা কথা বলি না, কিন্তু আমরা যারা একটু পড়াশোনা করি আমরা জানি। এবং আপনি যে আজকে পান্না ভাই যেটা জোর দিয়ে বলছেন, আমিও সেটার পক্ষে, যে আপনার রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আপনি কোনো ধর্মকে, সব ধর্মকেই আপনার সমানভাবে গুরুত্ব দিতে হবে। কোনো একটা রাষ্ট্রে যদি শুধুমাত্র মুসলমান থাকে তাহলে একরকম, শুধু হিন্দু থাকলে একরকম, শুধু ইহুদি থাকলে একরকম, কিন্তু বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষ যেখানে আছে, ইউ হ্যাভ টু ফলো সেকুলার প্রিন্সিপাল। প্রফেট মুহাম্মদ সেটাই বলেছেন। এখন এই কথা আমি আর পান্না ভাই কিংবা আপনি যতই বলি, ওরা কিন্তু আমাদেরকে বলবে এরা হচ্ছে মুরতাদ। আমাদেরকে তারা এমন ভাবে সামাজিক মাধ্যম দখল করেছে আর এমন ভাবে মানুষের মগজ ধোলাই করেছে। হ্যাঁ, আমরা যে কথা বলছি বলে দিবে যে মুরতাদ, এদেরকে কতল করো, বুঝতে পারছেন? এবং ইসলামের ভেতরে মানে ইসলামের সেকুলার প্র্যাকটিস, তারপরে ইসলামের আমরা যেটা ওয়াজে যেটা পাই সেটা এত সুপারফিশিয়াল। আপনি মাওলানা রুমি এবং শামসি তাবরিজ, তারা তো সুফিবাদকে তারা ভিত্তি দিয়েছিলেন, এবং ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকাতে সুফিবাদ প্রচন্ড জনপ্রিয়। হ্যাঁ, এখন মাওলানা রুমি এবং শামসি তাবরিজ তারা বলেছেন পবিত্র কোরআন শরীফের 4টা অর্থ হতে পারে। প্রথমটা হচ্ছে আপনি টেকচুয়াল, আপনি পড়ে যাবেন, ওইটা আক্ষরিক আপনার কোরআনের যে অনুবাদ, কোরআনের যে বয়ান, সেটা। তারপরেরটা আরেকটু গভীর, এবং চতুর্থ যেটা, সেটা আপনার ভাষা দিয়ে প্রকাশ করা যায়।
মাওলানা, তাদের কাছ থেকে আমরা যেটা শুনি সেটা কিন্তু টেক্সচুয়াল শুনি। আমি আপনাকে একটা বইয়ের রেফারেন্স দিচ্ছি যে আপনার ওই আল্লামা ইকবাল, আপনার পাকিস্তানের, এবং উনার সম্পর্কে তো আমরা খুব বেশি জানি না। উনি জার্মানিতে ফিলোসফিতে পিএইচডি করেছিলেন এবং অনেক বড় মাপের, উনার কিন্তু বিভিন্ন ডিসিপ্লিনে জ্ঞান ছিল। এবং তার যে বইটা, যে রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়ান ইন ইসলামিক থট, হ্যাঁ, এই বইটা সারা পৃথিবীতে কিন্তু খুব সমাদৃত। তো ওই বইটা পড়লে বোঝা যায় যে আপনার মোটামুটি একটা ধারণা করা যায় যে ইসলাম, কোরআন, মানে এটা কতটা মাল্টি ডিসিপ্লিনারি, এবং সেইটাকে আমরা কোথায় নিয়ে গেছি। মানে একজন হিন্দু পণ্ডিত তিনি মন্তব্য করেছেন যে মানে কোরআনের মতো একটা, আপনি দেখবেন সূরা ইয়াসিনে শুরু হয়েছে যে বিজ্ঞানময় কোরআনের শপথ। তো এই জ্ঞান বিজ্ঞানের যে বইটা, সেটাকে আমরা দোয়ার বই বানিয়ে ফেলেছি। হ্যাঁ, এবং এইটার মধ্যে যে আপনার বিভিন্ন, মানে যাই হোক, সেই আলোচনা ভিন্ন আলোচনা। এটা হচ্ছে একটা, যে আমরা কিন্তু আমাদের যে এই যে ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী, তারা যে দখল করে নিয়েছে, আমরা যারা শিক্ষিত লোক, এই শিক্ষিত লোক আমরা কিন্তু ধর্মটা তাদের হাতে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ছেড়ে দেওয়ার জন্য তারা এই ধর্ম নিয়ে ব্যবসা করছে, ধর্ম নিয়ে মানে তারা মগজ ধোলাই করছে, ধর্ম নিয়ে রাষ্ট্রের ভিতরে ফ্যাসাদ তৈরি করছে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা দিক। এবং এদের সাথে এসে জুটেছেন এই তস্কর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, এবং আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রথম বিচার পাবে বাংলাদেশ দ্রোহিতার জন্য, রাষ্ট্রদ্রোহিতা না, বাংলাদেশ দ্রোহিতা। কারণ তারা এসে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেই সংবিধান লঙ্ঘন করে, এবং সেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের সংবিধান, জাতীয় সঙ্গীত, মানে জাতীয় সঙ্গীত অন্যান্য বিষয়ে তারা বলিয়েছেন, যে গোলাম আজমের ছেলেকে দিয়ে বলিয়েছেন, এনসিপি কে দিয়ে বলিয়েছেন, কিন্তু এটা কিন্তু তাদেরই কথা, তাদেরই চেতনা। হ্যাঁ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার কোনো কিছুতেই তারা বিশ্বাস করে। প্রথমত বাংলাদেশের সংবিধান লঙ্ঘনের জন্য তাদেরকে বিচার করতে হবে। এটাকে লঙ্ঘন করে, নস্যাৎ করে তারা রাষ্ট্রটাকে একদম শেষ করে দিতে চেয়েছে। দ্বিতীয় যে কারণে তাদের বিচার হতে হবে ডক্টর ইউনূস এন্ড কং, সেটা হচ্ছে জুলাই বিপ্লব, এইটার যে চেতনা, সেটা বিক্রি করে দেওয়ার জন্য, যেটা পান্না ভাইও বলেছে। হ্যাঁ, তৃতীয় যেটার জন্য তাদের বিচার হবে, তারা বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকা পাচার করে ফেলছে। এই ইউনূস এন্ড গং হাজার হাজার কোটি টাকা পাচার করে ফেলছে। এই আপনার নির্বাচনের কয়দিন আগে তারা 14টা বোয়িং, এটার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে সেটা কেনার জন্য 35,000 কোটি টাকা। 35,000 কোটি টাকা। আমার এখানে সবজির দাম বেড়ে যাচ্ছে, আমার এখানে চাকরি নাই, আমার এখানে শিক্ষা নাই, আমার এখানে স্বাস্থ্য নাই, মানুষের হাঁসফাঁস অবস্থা। হ্যাঁ, এবং তারা হাজার হাজার কোটি টাকা করেছে। ব্যাংক ঋণের কথা পান্না ভাই বললেন। এবং আজকে হয়তোবা আমার যেটা ধারণা, যে বিএনপি তারা তো ক্ষমতায় এসছে, এবং সেইটা তো খুব দোদুল্যমান একটা নাজুক অবস্থা ছিল, যে বিএনপি আদৌ আসবে কিনা। সেটার জন্য আপনার মানে অন্তর্বর্তী সরকারের ভেতরে অনেক উপদেষ্টা কাজ করছিলেন, আন্তর্জাতিক লবি ছিল। এখন তারা ক্ষমতায় এসছে, এখন তো তার স্টেবিলাইজ করতে হবে, তার স্থিতিশীল হতে হবে। এখন সে যদি মানে সে গত 18 মাসে, আমি তো বিএনপির প্রশংসা করবো, তারা কিন্তু অনেক উস্কানি ছিল, অনেক রকম ছিল, তারা কিন্তু ঠান্ডা মাথায় কোনো কিছুতে তারা কিন্তু পা দেয়। আমাদের অনেকেই হয়তো বা সমালোচনা করবেন, পান্না ভাইও করেছেন, যে বিএনপির আরো মানে শক্ত হওয়া উচিত ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিএনপি খুব স্লো যাচ্ছে, বাট মানে তারা কিন্তু, আমি মনে করি যে বাংলাদেশের এই সংকটের মুহূর্তে বিএনপি, সেনাবাহিনী, তারা কিন্তু একটা নির্বাচনের পক্ষে ছিল, তারা সংবিধানের পক্ষে ছিল। এবং আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা সংগ্রাম করেছি, সবকিছু মিলে আল্লাহ পাকের রহমতে দেশটা রক্ষা পেয়েছে। থ্যাংক ইউ হাফিজুর রহমান কাকুন। শেষ ভাগে মঞ্জুর আলম পান্না, একটা গুরুত্বপূর্ণ ইস্যু রয়ে গেছে বলে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে কি উঠবে না? আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খুলে দেওয়া হচ্ছে, এগুলো আবার কিছু পাল্টা প্রতিক্রিয়াও হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। সবশেষ আসলে আওয়ামী লীগ কেন্দ্রিক কি ঘটছে, আপনার পর্যালোচনা কি? সংক্ষেপে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আওয়ামী লীগ তো ফিরবে, এটি তো চরম বাস্তবতা। আওয়ামী লীগ ফিরবে না, এত বড় রাজনৈতিক দল, এবং যে দলের 35% থেকে 40% রিজার্ভ ভোট, তো সেখানে কমতে কমতে কত কমবে? মনে করেন যে আওয়ামী লীগের যে 15.5 বছর সেখানে মঞ্চনাশ শিকার হয়েছে, নানান ধরনের ক্ষোভ আছে, কত পার্সেন্ট কমবে? তো আওয়ামী লীগ ফিরবে, এটা নিয়ে আর মানে রকেট সায়েন্স পড়ার দরকার নেই যে আওয়ামী লীগ ফিরবে কিনা। অবশ্যই ফিরবে, এবং ফিরলে যেসব জঙ্গি আছে, এই জঙ্গিগুলো সাইজ হয়ে যাবে। যদিও আমরা সেটি প্রত্যাশা করি না,
কিন্তু এখনো যারা আস্ফালন করছে এর মধ্যে তো এই যে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, এটি নিয়ে তো আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনি তো কথা বলেই ফেলেছেন যে এই বাংলাদেশে বাংলা ভাষার ভিত্তিতে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছে এইসব জায়গায় যে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ ফঞ্চ এগুলোর কোনো জায়গা নাই। স্যালুট বিএনপি, স্যালুট। অন্তত যদি বিএনপির বুঝে থাকে, আওয়ামী লীগ যদি বুঝে থাকে মুক্তিযুদ্ধের জায়গা থেকে দুই দলকে কাছাকাছি এসে রাজনীতি করতে হবে, প্রতিহিংসা নয়, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু মুক্তিযুদ্ধের ঠিকানাটাকে মানে অক্ষুণ্ণ রেখে সেখানে অবিচার থেকে আমাদের রাজনীতি করতে হবে, এবং তাই করবে, আপনি দেখবেন তাই করবে। প্রতিহিংসা থাকবে, মানে আমরা তো এখনো প্রতিহিংসা ঊর্ধ্বে উঠতে পারিনি, প্রতিহিংসা থাকবেই। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই যে মৌলবাদী, এই যে সাম্প্রদায়িকতা, এগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদের দুই দলকেই এক জায়গায় অন্তত আদর্শিক জায়গা থেকে এক জায়গা থেকে রাজনীতি করতে হবে। এবং যেটা ইকবাল হাসান মাহমুদ টুকুর কথায় চলে আসছে, তবে আমি একটা জায়গায় শঙ্কিত। দেখুন, আওয়ামী লীগ বিএনপি যে জায়গাটিতে রাজনীতি করছে, যে গতানুগতিক ধারায়, যে সাইনবোর্ড সর্বস্ব রাজনীতি, আওয়ামী লীগের সাইনবোর্ড বঙ্গবন্ধু আর বিএনপির সাইনবোর্ড সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই সাইনবোর্ড দিয়ে কিন্তু আপনি আমার সঙ্গে একমত হন আর না হন, এটি কিন্তু বেশি দিন যাবে না। আমি জামাতের রাজনীতির সঙ্গে নিশ্চয়ই একমত পোষণ করি না, কেউ একমত পোষণ করুন আর না করুন, তাদের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলটিকে আমাকে স্যালুট করতে হবে। তারা কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে এগোচ্ছে, তারা পরিবার ভিত্তিক ভাবে কাজ করছে, সমাজ ভিত্তিক ভাবে কাজ করছে, তারা 1-to-1 ভিত্তিতে কাজ করছে এবং প্রত্যেকে টার্গেট করে এগোচ্ছে। এবং এইভাবে যদি এগো থাকে জামাত উত্থান কিন্তু ভয়াবহ আকারে উঠতে পারে। দেখুন, আমরা বলতাম না যে আওয়ামী লীগ সরকারি দলে যেমন পারফেক্ট, তার চেয়ে বেশি পারফেকশনিস্ট হিসেবে নিজেকে পরিচয় তুলে ধরে বিরোধী দলের জায়গা থেকে। সেই জায়গাগুলো নেই, ওই যে তুফাইল ভাইরা নেই, আমির হোসেন আমর সাহেবরা নেই, রাজ্জাক সাহেবরা নেই, মতিয়া চৌধুরীরা নেই, এখন হাইব্রিড আওয়ামী লীগ ভরে গেছে। ওই গতানুগতিক রাজনীতি এখন চলবে না। আমি মনে করি জামাত, মানে আপনি যেভাবে ধরুন, আমি কোন সেন্সে বলছি বুঝতে পারছেন, যে বিজ্ঞান ভিত্তিক ভাবে এগোচ্ছে। এই বিজ্ঞান মানে কি সভ্যতার অগ্রযাত্রা, এই বিজ্ঞান মানে যে মানে প্রকৃতির সাথে সামঞ্জস্যতা রেখে, তা নয়। আমি বিজ্ঞান বলতে চাচ্ছি যে কৌশলটা তারা নিয়েছে অনেক আগে থেকেই। যেমন শিবির করার পরে একটা, আপনি কজনকে দেখা দেখবেন যে শিবির করে অন্য দলে গেছে, গুণা তাও যদি মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে খুঁজে দেখতে হবে। কিন্তু ছাত্রলীগ করেছে, বিএনপি গেছে, ছাত্র দল করে গেছে, আওয়ামী লীগ গেছে, অন্য দলে গেছে, অসংখ্য পাবেন। কেন যায় না শিবিরের ছেলেপেলেরা? তাদের জন্য স্বনির্ভরতা থাকে, স্বনির্ভরতার ব্যবস্থা করে দেয়, চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়। এবং জামাত এটি এখন হিজাব পরার নারীদের সংখ্যা কেন বেড়ে গেছে, এবং জামাতে ভোট তো বেড়েছে, এটা তো সত্য কথা। তো আমি বলছি তারা এবং তাদের যে ব্যবসায়িক মানে জায়গাগুলো, তাদের যে অর্থনৈতিক স্বাবলম্বিতা, এই জায়গাগুলো দিয়ে জামাত অনেক দূরে এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে আমরা এগুলো বলে আত্মতুষ্টি লাভ করতে পারি যে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের বাইরে না। আরে ভাই, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের বাইরে চলে যাচ্ছে, বাস্তবতা, এটা বাস্তবতা। আমি আমাদের সন্তানদেরকে যেভাবে মুক্তিযুদ্ধের গল্প শোনাতাম, এখন মুক্তিযুদ্ধের গল্প কজন শোনায়? ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে, ইতিহাস মানে খণ্ডিত করা হচ্ছে। প্রকৃত মুক্তিযুদ্ধের কথা কয়জন শুনতে পারে? হ্যাঁ, আমি তো ভোরবেলা উঠে শহীদ মিনারে গেছি ফুল দিতে, আমরা সারা রাত ঘুমাতাম না। কোত্থেকে 2 টাকা চুরি করে, মানে বাবার পকেট থেকে বা আমাদের জমানো টাকা থেকে ফুল কিনবো, অথবা পাশে বাড়ির ফুলের বাগান থেকে ফুল চুরি করে শহীদ মিনারে যাবো, একটা অন্যরকম আবেগ ছিল না? এখন কয়েকদিনের মধ্যে আপনি আবেগ দেখতে পান। আমাদের মায়েরা অশিক্ষিত ছিলেন তাৎক্ষণিকভাবে, মানে অক্ষর জ্ঞানের জায়গা থেকে, তারা তো স্বশিক্ষিত ছিলেন, তারা তো আমাদের ভোর 3টার সময় 4টার সময় জাগিয়ে দিতেন, যা প্রভাব ফেলে দিচ্ছে। এখন কয়জন মা তার সন্তানকে ভোর রাতে তুলে ধরেন, মানে তুলে দেন যে যা প্রভাব ফেলতে যায়? এগুলো নাই, এগুলো বাস্তবতা। অতএব ওই যে মুক্তিযুদ্ধের চেতনা আমরা বুকে ধারণ করি, লালন করি, এগুলো মুখরোচক বক্তব্য। জামাত যেভাবে এগোচ্ছে এটা ভয়ঙ্কর, কিন্তু আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর, বিএনপির জন্য ভয়ঙ্কর। গতানুগতিক রাজনীতি, সাইনবোর্ড সর্বস্ব রাজনীতি দিয়ে বেশি দূরে এগোনো যাবে না।